আমি এর আগে একটা টু ফেজ মেথডের উপরে প্রবলেম আলোচনা করেছিলাম, তো এখন আর একটা টু ফেজ মেথডের উপরে প্রবলেম আলোচনা করছি, যেখানে আমাদের প্রবলেমটা এরকম দেওয়া আছে: সলভ দ্য এলপিপি, সলভ দ্য এলপিপি বলে দেওয়া রয়েছে আমাদের ম্যাক্স জেড ইকুয়াল টু 5x1 প্লাস 11x2, এবং যে শর্তগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে 2x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু 4, 3x1 প্লাস 4x2 greater or equal to 24, এবং দেওয়া রয়েছে 2x1 minus 3x2 is greater or equal to 6, x1, x2 greater equal to 0, নন নেগেটিভিটি কন্ডিশন। অবশ্যই এক্ষেত্রে বলা আছে যে সলভ দ্য এলপিপি দিস by using two phase method, by using two phase method। যদি আমাদের টু ফেজ মেথড বলা না থাকতো সেক্ষেত্রে আমরা বিগেম মেথড ইউজ করতে পারতাম। আচ্ছা, এবার আমাদের এখানে যে কনস্ট্যান্টস এর টার্মগুলো রয়েছে, দেখো একটা হচ্ছে আমার রয়েছে লেস দেন টাইপ, বাকি দুটো গ্রেটার দেন টাইপ। তো ইকুয়ালিটি আনার জন্য যেটা লেস অর ইকুয়াল টু রয়েছে, লেস দেন টাইপ রয়েছে, সেখানে আমরা স্ল্যাক, এবং বাকি দুটোতে সারপ্লাস ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করব। তো আমরা এইভাবে লিখে নেব, একেবারে অ্যান্সারটা এইভাবে লিখব, ইন্ট্রোডিউসিং। তোমরা চাইলে এই প্রবলেমটাকে লিখে নিতে পারো দ্য গিভেন প্রবলেম ইজ বলে, তারপর এটা লিখতে পারো, ইন্ট্রোডিউসিং one slack variable x3 to the first constants and two surplus variables x4, x5 to the second and third constants respectively, we get the converted equation as, তো ইকুয়েশন গুলো কি পাবো আমরা, 2x1 প্লাস x2, এখানে আমরা স্ল্যাকটা ইন্ট্রোডিউস করছি, তো x3 টা এখানে নিলাম, বাকিগুলো আমরা 0 ইন্টু x4 0 ইন্টু x5 লিখতে পারি, না লিখলেও চলবে আমাদের। তো এটা আমাদের রয়েছে 4। নেক্সট 3x1 প্লাস 4x2, এখানে আমরা x4 অ্যাড করেছি, সারপ্লাস ভেরিয়েবল, তো মাইনাস x4 ইকুয়াল টু 24, 2x1 মাইনাস 3x2, এখানে x5 আমরা সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি, দিস ইজ ইকুয়াল টু 6, xi greater equal to 0, i equal to 1 2 dot dot 5। তো এখানে একটু খেয়াল করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে x3 রয়েছে, তো x3 করসপন্ডিং কালামে আমরা ভাবতে পারি 1 0 0 রয়েছে, কিন্তু যেহেতু আমাদের তিনটে ইকুয়েশন রয়েছে, আমার শুরুতে যেটা দরকার ইনিশিয়াল বেসিসে 1 0 0 0 1 0 এবং 0 0 1, এই ইউনিট ম্যাট্রিক্সটা আমাদের দরকার, কিন্তু এই ইউনিট ম্যাট্রিক্সটা আমাদের এখানে নেই। তো তার জন্য আমাদের কি করতে হবে, দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা সেকেন্ড এবং থার্ড ইকুয়েশনে ইন্ট্রোডিউস করব। তো কি লিখে নেব আমরা, আগেও লিখেছি, আমি জাস্ট বলে নিচ্ছি এখানে যে ইন্ট্রোডিউসিং টু আর্টিফিশিয়াল ভেরিয়েবল x6 and x7 to the second and third equation, then we have বলে যেটা আমরা পাবো। তো দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল আমরা 2 নম্বর ইকুয়েশনের জন্য এবং 3 নম্বর ইকুয়েশনের জন্য ইন্ট্রোডিউস করছি। তো ফাইনালি এখানে আমাদের যেটা হওয়া উচিত, এখানে আমরা x6 ইউজ করব, তো এখানে আমাদের x6 অ্যাড হবে, এবং এটাতে আমরা x7
অ্যাড করব, তাহলে প্লাস x7 হবে। এবং আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা সেটাও আমরা চেঞ্জ করে লিখতে পারি, তবে যেহেতু এখানে টু ফেজ মেথডের মাধ্যমে আমরা সলিউশন করছি, তো শুধুমাত্র আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো নেব। তাই আমরা এখানে লিখে নিচ্ছি যে তাহলে পুরোটা আমাদের কি হলো, তোমরা পুরোটা অবশ্যই লিখে নেবে যে ইন্ট্রোডিউসিং টু আর্টিফিশিয়াল ভেরিয়েবল x6, x7 টু দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশন রেসপেক্টিভলি উই গেট দ্য কনভার্টেড ইকুয়েশন অ্যাজ, বলে এই অংশটা তোমরা পেয়ে যাবে। এরপর কি করবে যে আচ্ছা এখানে তখন চেঞ্জ হয়ে যাবে, x5 x6 চলে এসেছে, x7 চলে এসেছে। ওকে, এরপর লিখবে তোমরা যে ইন ফেজ ওয়ান the objective function is u equal to, দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল নিয়েছি তাদেরকে নিয়ে আমাদের অবজেক্টিভ ফাংশনটা তৈরি হবে। তাহলে x6 plus x7 which is to be minimized, so let u star, যেটা কিনা আমাদের মাইনাস ইউর সাথে ইকুয়াল, কারণ মিনিমাইজ করছি তো আমরা তো ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছাড়া করছি না, তো সেই জন্য ইউ স্টার করেছি, যেটা আমরা মাইনাস ইউর সাথে ইকুয়াল। তো যেটা আসবে আমাদের মাইনাস x6 মাইনাস x7, এবং প্রথম দিকে যে ভেরিয়েবলগুলো সেগুলো যেহেতু নেই তাদের কস্ট কম্পোনেন্ট 0 হবে, তাহলে 0x1 0x2 প্লাস 0x3 0x4 0x5। তো এটা হচ্ছে আমাদের ফেজ ওয়ানের জন্য অবজেক্টিভ ফাংশন। তো এরপর আমরা সিমপ্লেক্স টেবিলটা করব। নেক্সট আমরা সিমপ্লেক্স টেবিলটা করছি, তাই লিখে নিচ্ছি দ্য সাকসেসিভ সিমপ্লেক্স টেবিল ফর ফেজ ওয়ান ইজ গিভেন বিলো। আমি আগেও বলেছি যে তোমাদের ফেজ ওয়ানে মিনিমাম 3 থেকে 4খানা টেবিল আসতে পারে, একটা টেবিলও আসতে পারে। তো আমাদের ফেজ ওয়ানে ম্যাক্সিমাম আমরা 3 থেকে 4খানা টেবিল আসবে ধরে নিয়ে এগোবো। তো টেবিলের প্রথমে আমরা যেটা করি, যেমন আমরা সিমপ্লেক্স টেবিলগুলোর জন্য করেছি, তো এটা আমাদের সি এর জন্য। এখানে আমাদের বি, আমরা 7খানা ভেরিয়েবল ইউজ করেছি, তাহলে a1 a2 a3 a4 a5 a6 a7, এবং এখানে আমাদের হবে মিনিমাম পজিটিভ রেশিও। তো এবারে আমাদের আগের যে অংশটা রয়েছে সেখান থেকে আমরা পুরো টেবিলটা কমপ্লিট করব। এই যে রয়েছে 2 1 1, বাকিগুলো 0, 3 4 0 -1 0 1, তো এইভাবে আমরা বসিয়ে নেব। তো বসিয়ে নিচ্ছি, তাহলে রয়েছে আমাদের 2 1 2 1 1 0 0 0 0, এটা ছিল আমাদের 4। তারপর ছিল আমাদের 3 4 0 -1 0 1 0, এবং এটা ছিল আমাদের 24। লাস্ট যেটা ছিল 2 -3 0 0 -1 0 1, এবং এখানে হচ্ছে আমাদের 6। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে জেড জে মাইনাস সি জে করতে হয়। তার আগে দেখো আমাদের বেসিসে কারা কারা রয়েছে। বেসিসে রয়েছে a3 a6 এবং a7।
A3, A6, A7, এখানে B এবং তাদের করসপন্ডিং কস্ট কম্পোনেন্ট CB। আচ্ছা, অবজেক্টিভ ফাংশনে আমাদের যেটা ছিল মাইনাস x6 মাইনাস x7, তাহলে শুধুমাত্র এই অংশ দুটো আমাদের -1 -1, বাদ বাকি এটা 0 0 0 0 0। আচ্ছা, A3 এর কস্ট কম্পোনেন্ট কত? A3 এর কস্ট কম্পোনেন্ট 0, A6 এর -1, A7 এর -1। এবার হচ্ছে এখানে ZJ মাইনাস CJ যেমন করে থাকি, তো 24 6 30, তাহলে -30। ওকে, তো এটা 0, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করা না করা একই, তো -3 -2 অর্থাৎ -5, 3 -4, -1 -0 অর্থাৎ এটা -1, 0 0 0, এগুলো বেসিসে আছে, এগুলো সরাসরি আমরা ক্যালকুলেশন না করে 0 করে দিতে পারি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 1। তো এবারে এই ZJ মাইনাস CJ তে দেখো মোস্ট নেগেটিভ কিন্তু আমাদের এখানে রয়েছে, এটা -3। তো এটা আমাদের এন্টারিং ভেক্টর হতে চায়, তো এন্টারিং ভেক্টর হলো। এরপর আমরা কি করব, ডিপার্টিং ভেক্টর বের করার জন্য মিনিমাম পজিটিভ রেশিওটা বের করব। তো সেটা কত হচ্ছে 4/2, যেটা কিনা 2, 24/3 অর্থাৎ 8, 6/2 অর্থাৎ 3, তো মিনিমাম 2। তাহলে এটা আমাদের ডিপার্টিং ভেক্টর, এটা এন্টারিং, তাহলে এই যে 2 রয়েছে এটা আমাদের হবে কি এলিমেন্ট। তো এই কি এলিমেন্টকে নেক্সট স্টেপে আমরা 1 করব, তো তার জন্য আমাদের A1 এন্টার করছে এবং A3 বেরিয়ে যাচ্ছে, তাহলে A3 জায়গাটা A1 নেবে, তাহলে A1, A6, A7। আচ্ছা, A1 এর কস্ট কম্পোনেন্ট 0, A6 এর -1, A7 এর -1। আচ্ছা, এবার আমরা এই 2 কে 1 করতে চাই, তাহলে সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা 2 1 হাফ হাফ, 0/2 0, 0/2 0, 0/2 0, 0/2 0। নেক্সট এই 3টাকে আমরা 0 করব, তাহলে 1 এর নিচে 0 আনতে চাই, তো এই যে নতুন কারেন্ট রো পেয়েছি এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব এবং প্রিভিয়াস রো থেকে সাবট্রাক্ট করব বা বিয়োগ করব। তো এই 3 দিয়ে গুণ করলে 6, 24 - 6 অর্থাৎ 18, তো এখানে আমাদের 18, 3 - 3 0, এখানে 3 হচ্ছে 4 - 3/2, 4 - 3/2, 4 2 8 - 3 5 এর 2, 5/2। এটা হচ্ছে 0 - 3/2, তাহলে -3/2। আচ্ছা, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তো -1 - 0 অর্থাৎ -1, 0 - 0 0, 1 - 0 1, 0 - 0 0। নেক্সট এই অংশটাকে আমরা 0 করতে চাই, তো আমার এখানে রয়েছে 2, তো আমরা ফার্স্ট রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ফার্স্ট রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব এবং পুরানো থার্ড রো থেকে সাবট্রাক্ট করব। তাহলে ফার্স্ট রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত, 2 2 4, তাহলে 6 - 4 2, 6 - 4 2। আচ্ছা, এটা 2 - 2 0, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1, -3 - 1 অর্থাৎ -4, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1, 0 - 1 অর্থাৎ -1, 0 - 0 0, -1 - 0 -1, 0 - 0 0, 1 - 0 1। ওকে, নেক্সট আমরা ঠিক একইভাবে সেম ওয়েতে কি করব, ZJ - CJ টা ক্যালকুলেট করব। তো ZJ - CJ হচ্ছে এখানে -18 - 2 অর্থাৎ -20, যারা আমাদের বেসিসে রয়েছে তারা 0 0 0, এবং বাদ বাকি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 4 - 5/2, তো 4 - 5/2, তাহলে 3/2। আচ্ছা, এটা হচ্ছে কত, 3/2 + 1, 3/2 + 1 5/2, এটা 1, এটা 1। দেখো সমস্ত ZJ - CJ আমাদের কিন্তু পজিটিভ চলে এসেছে, তাহলে আমরা অপটিমাল স্টেজে চলে এসেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে লাস্ট টেবিল, যেটা ফাইনাল টেবিল, আমাদের যদিও বা ZJ - CJ অল গ্রেটার অর ইকুয়াল টু 0 চলে এসেছে, কিন্তু এই যে A6 এবং A7 আমাদের আর্টিফিশিয়াল ভেরিয়েবল রয়েছে, তারা কিন্তু 0 লেভেলে নেই। তো 0 লেভেলে নেই মানে আমরা নেক্সট ফেজে যেতে পারবো না, আর নেক্সট ফেজে যেতে পারবো না, তো এখান থেকেই আমাদের কিন্তু আমরা বলে দেব যে আমরা
কি করব, যে সেকেন্ড ফেজে আর যাব না, অর্থাৎ ফেজ 2 তে আমরা যাব না, এখান থেকেই আমরা সলিউশনটা বলে নেব যে কি হবে এর ক্ষেত্রে সলিউশন। তো চলে যাচ্ছি আমরা সেইটুকু অংশে। তো আমরা এখান থেকে যে কনক্লুশনে আসব, যে সিন্স all zj minus cj greater equal to 0, show the problem become at its optimal stage, at its optimal stage, but the artificial variable present in the final basis not in zero level. So we can conclude that the problem has no feasible solution. No feasible solution. এখানে আরেকটু জুড়ে দিতে পারো তোমরা যে since all zj minus cj greater equal to 0, so the problem become at its optimal stage, but the artificial variable present in the final basis not in zero level. So we need not go further to the phase 2, অর্থাৎ সেকেন্ড ফেজ আমাদের যাওয়ার দরকার নেই, এখান থেকে আমরা কনক্লুশন করে নেব। তো এইভাবে আমরা টু ফেজ মেথড ইউজ করে বিভিন্ন টাইপের এলপিপির প্রবলেম সলভ করতে পারি, যদি সেক্ষেত্রে আমাদের টু ফেজ মেথড বলে দেওয়া থাকে। তো এখন আমরা এই প্রবলেম আলোচনা করলাম, এরপরে নেক্সট স্টেপে আমরা পরবর্তী যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।